হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। মোস্তফা সরোয়ার ফারুকীর লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগামী সিনেমাটা দেখলাম। সিনেমাটা দেখার সময় মনে হয়েছে যে এটা হচ্ছে ফারুকীর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সিনেমার একটা সিকুয়েল। যদিও সিনেমা দুইটা আলাদা, কিন্তু তারপরেও আমার কাছে মনে হয়েছে দুইটা সিকুয়েল। এখন আমি মূলত বলি যে কেন আমার কাছে সিকুয়েল মনে হয়েছে, আর সিনেমাতে মূলত কি দেখানো হয়েছে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সিনেমাতে মূলত দেখানো হয়েছে যে দুইজন তরুণ তরুণী যারা বিবাহ বহির্ভূতভাবে লিভ টুগেদার করে, যে ধর্মীয় রীতিনীতি অনুসারে একসাথে থাকার যে নিয়ম সেইটা উপেক্ষা করে একসাথে সম্মতির ভিত্তিতে লিভ টুগেদার করা শুরু করে, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছিল মোশাররফ করিম এবং তিশা, এবং সেখানে পরবর্তীতে থার্ড পারসন হিসেবে একজন এক এক রকম ভূমিকা পালন করে, কিন্তু এদের সাথে আরেকজন ব্যক্তি হিসেবে জুড়ে থাকে সিঙ্গার তপু। মূলত এরা তিনজনের মূলত এই কাহিনীটা ছিল যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে যে লিভ টুগেদার তারা কিভাবে করছে। এবং আরেকটা বিষয় হচ্ছে এটা শুধু লিভ টুগেদার নিয়ে যে সিনেমাটা ছিল এরকম না, এটার সাথে ছিল যে একজন মেয়ে হিসেবে সমাজে চলতে গেলে মেয়েদের কীরকম প্রবলেম ফেস করতে হয়, কীরকম জিজ্ঞাসার শিকার হতে হয়, যেই জায়গায় একজন ছেলে এই যে কোনো সময় চলাফেরা করতে পারে সেই জায়গায় একজন মেয়ে কেন পারে না, এইসব বিভিন্ন ধরনের জিজ্ঞাসার সম্মুখীন হয়েছিল এবং বিভিন্ন ধরনের মানসিকভাবে প্রেশারের সম্মুখীন হয়েছিল এই সিনেমাতে। তবে এটার একটা বড় পার্ট ছিল লিভ টুগেদার, আর সাথে ছিল এই মেয়েদের স্ট্রাগল বা প্রবলেম ফেস করার ব্যাপারটা। আর দ্য লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগামী সিনেমাটা হচ্ছে যে একজন মধ্যবয়স্ক লোক হিসেবে চঞ্চল চৌধুরী এবং একজন তরুণী হিসেবে জেফার, তারা মূলত এক ধরনের বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে, এবং সেই সম্পর্কটা তারা একটাকে নার্চার করে রাখতে চায় এবং সেটা তারা এনজয় করতে চায়। এবং এইটার করতে গিয়ে তারা যেহেতু ফ্যামিলিও কন্ট্রোল করে বা ফ্যামিলিতেও সময় দেয়, সেই হিসাবে তারা ফ্যামিলিতে কীভাবে নিজেদেরকে উপস্থাপন করে এবং ফ্যামিলির বাইরে এসে তারা কীরকম ভিন্ন রূপ আচরণ করে, এবং সেই সম্পর্কগুলা অর্থাৎ এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারগুলো করার কারণে তারা আস্তে আস্তে কী পরিমাণ নির্মমতার দিকে এগিয়ে যায় এবং কী পরিমাণ এবং কীরকম নির্মম পরিবেশের শিকার হয়, এই নিয়েই সিনেমাটা। মূলত এই দুইটাকে যদি আমি একসাথে দেখি তাহলে এটার সিকুয়েল কেন মনে হয়েছে, কারণ হচ্ছে এই যে দেখেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সিনেমাতে এই যে বিবাহ বহির্ভূত সম্পর্কটা করে মূলত তিশা, এবং তিশার সাথে দুই সময় অর্থাৎ এক সময় মোশাররফ করিম এবং অন্য সময় তপু এসে এই সম্পর্কে জড়িয়ে পড়ে। যদিও তিশা চেয়েছিল যে একজনের সাথে সম্পর্ক রাখতে, অর্থাৎ শুধু মোশাররফ করিমের সাথে, কিন্তু পরিবেশের কারণে বা বিভিন্ন প্রবলেমের কারণে সে তপুর সাথেও জড়িত হয় লিভ টুগেদার করার জন্য। আর এর সাথে তো তার বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করার ব্যাপার রয়েছে, সামাজিকভাবে প্রবলেম ফেস করা, মেন্টালিটির দিক থেকে অসুস্থ হয়ে যাওয়ার ব্যাপারগুলোও রয়েছে। আর এই লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগামীতে এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারগুলো মূলত চঞ্চল চৌধুরী করে, সে তার অধস্তন কর্মীর সাথে এই কাজটা করে, এবং সে যে শুধু এই ধান্দাতেই থাকে এরকম না, সেও কিন্তু ফ্যামিলিগতভাবে ফ্যামিলিকে চিট করার যে ব্যাপারটা সেটা সে কখনো মনে হয়েছে যে করতে পারছে বা কখনো পারছে না, এটার জন্য আফসোস করছে, এই ধরনের একটা মানসিকভাবে দ্বিধাগ্রস্ততার মধ্যে থাকে। আর এর সাথে সাথে যে ফ্যামিলির বাইরে একটা সম্পর্ক থাকাটাকেও সে কি এনজয় করে। তো ওইখানে যে তিশার ক্যারেক্টারটা সেটা মনে হচ্ছে এখানে চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারের মধ্যে প্রভাব পড়েছে। আগের ক্যারেক্টার অর্থাৎ তিশার ক্যারেক্টার বা মোশাররফ করিমের ক্যারেক্টারগুলো ছিল তরুণ তরুণীর, আর এখানে হচ্ছে চঞ্চল চৌধুরীর ক্যারেক্টার একজন মধ্যবয়স্ক মানুষের। ওইখানে ছিল ডাইরেক্ট লিভ টুগেদার, এখানে হচ্ছে এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার। এটা কিন্তু সময়ের ব্যবধানে বা বয়সের ব্যবধানে একটু এদিক সেদিক না হয়, কিন্তু ঘটনা মূলত কাছাকাছি। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সিনেমাতে কিন্তু মোশাররফ করিম তিশা বা তপুর একটা পরিণতি শেষ করে না, ওইটাতে জাস্ট দেখায় যে মোশাররফ করিমকে বাধ্য হয় ছাড়তে এবং লাস্ট পর্যন্ত থাকে কার কাছে, তপুর কাছে। আর লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগামীতে তারা কিন্তু একটা পরিণতির দিকেও চলে যায়, যে এই এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার করার কারণে চঞ্চল চৌধুরীর ফ্যামিলি তাকে ছেড়ে চলে যায়, সে একাকিত্বের মধ্যে পড়ে যায়, অসহায় হয়ে যায়। অন্যদিকে জেফারও বুঝতে পারে যে কাজটা আসলে ঠিক হয় না, সে তার বাগদত্তা হবু স্বামীর সাথে এগুলোকে স্বীকার করে, এবং তার স্বামীও মানে যে তার স্বামী হচ্ছে জেফারের স্বামী হচ্ছে, সেও স্বীকার করে যে সেও একটা এক্সট্রা অ্যাফেয়ার করেছিল এরকম, এবং সেটারও একটা নির্মমতার দিক রয়েছে। তো সব মিলিয়ে বলবো যে দুটো সিনেমাতে মূলত হিউমার রয়েছে, কমেডি রয়েছে। কমেডি বলতে ডাইরেক্ট তো আর কমেডি সিনেমার মতন কমেডি না, হিউমার রস থাকে, যেই কারণে সিনেমাটার কাহিনী 2-4 জনের মধ্যে সীমাবদ্ধ হলেও
মূলত লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগামী দুইজনের মধ্যে সীমাবদ্ধ, বাকিরা তো ছোটোখাটো সাপোর্টিং ক্যারেক্টার। হ্যাঁ, এখানে মূলত চঞ্চল চৌধুরী আর জাফরের মধ্যে মূলত সীমাবদ্ধ, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের মধ্যে মোশাররফ করিম, তিশা এবং তপুর মধ্যে ব্যাপারটা সীমাবদ্ধ থাকে। তো সব মিলিয়ে বলছে যে দুটো সিনেমার মধ্যে হিউমার রসও ভালো ছিল, উপস্থাপনা ভালো, ব্যাকগ্রাউন্ড মিউজিক এগুলা ভালো। আর যেহেতু ফারুকী একজন ভালো পরিচালক, ম্যাচিওর পরিচালক, সেই হিসাবে তো ভালো উপস্থাপনা দিবে স্বাভাবিক। এবং সিনেমা আপনারা যারা ড্রামার মতন সিনেমা বেশি দেখেন বা আর্ট ফিল্ম বেশি দেখেন তাদের জন্য আরও ভালো লাগবে, আরও মজা লাগবে, এনজয়েবল লাগবে। তবে সিনেমার ঘটনা যেহেতু মোটামুটি কাছাকাছি মিলে, এই জন্যে আমার কাছে মনে হয়েছিল যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সিকুয়েল হচ্ছে দ্য লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগামী। আর আপনাদের কেমন লেগেছিল সিনেমাগুলো দেখে, বা আপনারা যারা এখনও দেখেন নাই তারা দেখতে পারেন লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগামী, এবং আমাদেরকে জানাতে পারেন কমেন্টে যে কেমন লেগেছে। আর সিনেমা নিয়ে বিভিন্ন ধরনের নতুন নতুন তথ্য পেতে, আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আজকে তাহলে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।